একজন ডাক্তার হিসেবে কাউকে চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু এই ডাক্তার চিকিৎসা দেওয়ার বদলে একটি গোটা ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কাজে লেগেছিলেন। আর এখন সেই ডাক্তার উধাও, তার চেম্বার বন্ধ, ফোন বন্ধ, কোথাও তার কোনো খোঁজ নেই। এমনকি যে মেয়েটিকে নিয়ে তিনি এত আপোষগিরি করেছিলেন, সেই মেয়েটির বিষয়ে তার আর কোনো মাথা ব্যথা নেই। এটা কি স্বাভাবিক? একজন চিকিৎসক যিনি রোগীর কথা বলে মিডিয়ায় এসেছিলেন, আজ তিনি নিজেই লাপাত্তা। এর পেছনে কি আছে সেটাই আজকের গল্পের মূল বিষয়। নেত্রকোনার মদন উপজেলায় একটি মাদ্রাসা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ছে বলে খবরটা ছড়িয়ে পড়ে। খবরটা যখন ছড়ায় তখন সবার চোখের সামনে একটি নাম ভেসে ওঠে, মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর। মেয়েটি নিজে জবানবন্দিতেও সেই শিক্ষকের নাম বলেছে। এরপর তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে 3 দিনের রিমান্ডে দিয়েছে। এখন পর্যন্ত গল্পটা বেশ সোজা মনে হতে পারে, কিন্তু আসল গল্পটা তো এখানেই শুরু। পুরো ঘটনাটা যখন সামনে আসে তখন একটি নাম বারবার আসতে থাকে, ডাক্তার সাইমা। এই ডাক্তারই প্রথম মিডিয়ায় এসে মেয়েটির বয়স বলেন 11 বছর। তিনি বলেন মেয়েটি এতিম। তিনি বলেন মেয়েটি চরম অসহায় অবস্থায় তার কাছে এসেছিলেন। একজন ডাক্তার হিসেবে তিনি কথাগুলো বলেছেন, তাই মানুষ বিশ্বাসও করেছে। কিন্তু যখন খোঁজ নেওয়া হয় তখন সব উল্টে যায়। মেয়েটির জন্মসনদ অনুযায়ী তার বয়স 15, 11 নয়। আর এতিম বলাটা তো একেবারেই মিথ্যা, কারণ মেয়েটির বাবা জীবিত। এখন প্রশ্ন হলো, একজন চিকিৎসক কেন ভুল তথ্য দেবেন? সেটা ভুলও নয়, সম্পূর্ণ সাজানো তথ্য। বয়স কম বলে মানুষের সহানুভূতি আদায় করা, এতিম বলে পরিস্থিতিকে আরও নাজুক দেখানো, এগুলো কি কোনো সাধারণ ভুল, নাকি এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল? মেয়েটির পরিবার বলছে তারা 7 মাস পর্যন্ত কিছুই বুঝতে পারেনি। একটি মেয়ে গর্ভবতী হলে 2য় মাস থেকে শারীরিক নানা পরিবর্তন আসে। বমি, মুখে রুচি না লাগা, পেট ফুলে ওঠা, এগুলো তো এমনিতেই লক্ষণীয়। 7 মাস পর্যন্ত কেউ যে টেরই পাবে না, সেটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে প্রায় অসম্ভব। তাহলে পরিবারটি আসলে কি চাইছে? তারা কি সত্যিই কিছু জানতেন না, নাকি জেনেও চুপ করেছিলেন? আর যদি চুপ করে থাকেন তাহলে কেন? মেয়েটির নানাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি প্রতিবার এক এক রকম কথা বলেন। একবার এক কথা বলেন, পরের বার অন্য কথা। তার বক্তব্যে এত গলদ যে কোনো সচেতন শ্রোতা বুঝতে পারবে লোকটি কিছু লুকাচ্ছেন। একজন নানা যার বাড়িতে মেয়েটি থাকতো, সে যদি নিজেই স্পষ্ট করে কথা না বলতে পারেন, তাহলে পুরো ঘটনাটার যে চিত্রটা সামনে এসেছে সেটা কি সঠিক? মেয়েটি তার নানার বাড়িতে থাকতো, মেয়েটির সৎ বাবাও আছে, এরা সবাই মেয়েটির আশপাশে ছিল, কিন্তু শুধু একজন মাদ্রাসা শিক্ষকের নাম উঠে এলো, বাকিরা কি সবাই নির্দোষ? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে মাথায় আসে। এবার আসি ডাক্তার সাইমার কথায়। তিনি কোনো তদন্ত ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই, শুধু মেয়েটির কথা শুনে হুজুর আমানুল্লাহর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। একজন ডাক্তারের কাজ কি রোগী দেখা, নাকি কাউকে ফাঁসানো? যেহেতু তিনি কোনো তদন্ত করেননি, তাই তার এই আচরণ থেকে অনুমান করা যায় তিনি আগে থেকেই কিছু জানতেন। তিনি হয়তো শুধু একটি ভূমিকার অভিনয় করেছেন। আর যখন দেখলেন যে খবরটা গভীরভাবে তদন্ত হওয়ার সম্ভাবনা আছে, তখন তিনি লাপাত্তা হয়ে গেলেন। নিজের চেম্বার বন্ধ করে দিলেন, ফোন রিসিভ করা বন্ধ করে দিলেন। এটাকে নির্দোষ কারো আচরণ? নির্দোষ কেউ পালায় না। আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে ডাক্তার সাইমার ব্যাপারে। তিনি নাকি FCPS প্রথম পর্বে পাশ করেননি, ময়মনসিংহ মেডিকেল থেকে কোনো PGT করেননি, অর্থাৎ তার যোগ্যতা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। এমন একজন ব্যক্তি যার নিজেরই সার্টিফিকেট সন্দেহজনক, সে কিভাবে একটি সংবেদনশীল ঘটনায় এত বড় ভূমিকায় অবতীর্ণ হলেন? তিনি কি সত্যিই একজন ডাক্তার, নাকি অন্য কিছু? এবং তিনি যদি আসল ডাক্তারই না হন, তাহলে মেয়েটিকে নিয়ে তিনি এত কথা বলছিলেন কেন? এর পেছনে কার ইশারা ছিল? এখন আসি হুজুর আমানুল্লাহ সাগরের কথায়। তিনি পলাতক ছিলেন, এটা সত্যি, কিন্তু বাংলাদেশে যখন একজন হুজুরকে ঘিরে এমন অভিযোগে ঘিরে ফেলা হয়, তখন তার পক্ষে সামাজিকভাবে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যায়। মানুষ তাকে দোষী ভেবেই নেয়। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, সোশ্যাল মিডিয়ায় তাকে ক্রস ফায়ার দেওয়ার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে ভয়ে লুকিয়ে যাওয়াটা কি অযৌক্তিক? আমরা দেখেছি অনেক ক্ষেত্রে নির্দোষ মানুষ মানুষের সমালোচনার ভয়ে পালিয়ে বেড়ায়, তাই পলাতক থাকাটা একমাত্র প্রমাণ হিসেবে ধরা যায় না। হুজুর আমানুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, DNA রিপোর্ট যদি তার বিরুদ্ধে আসে তাহলে তিনি মাথা পেতে শাস্তি নেবেন। একজন দোষীকে এমন বলতে পারে? দোষী মানুষ সাধারণত DNA টেস্টের কথা তুলতেই চায় না, কিন্তু এখানে তিনি নিজেই DNA টেস্টের দাবি করেছেন। তারপরও তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হলো। প্রশ্ন হলো, কোন আইনের ভিত্তিতে? DNA রিপোর্ট হাতে না আসা পর্যন্ত রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? ভিকটিম যে কারো নাম বললেই তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া যায়, এমন কোনো আইন এদেশে আছে কি? মেয়েটি তার নানা বাড়িতে থাকতো, তার সৎ বাবা আছে, তার নানা আছে, এরা সবাই মেয়েটির নিকটে ছিল, কিন্তু DNA টেস্ট করা হচ্ছে শুধু হুজুরের, বাকিদের টেস্ট করা হচ্ছে কি? যদি না হয় তাহলে তদন্তটা কি সঠিক দিকে এগোচ্ছে, নাকি এটা শুধু একজনকে ঘায়েল করার অভিযান? এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবেই উঠবে। আমাদের দেশে এমন ঘটনা আগেও ঘটেছে। কখনো কখনো দেখা গেছে একটি পরিবার মিলে কাউকে ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজায়, কখনো আবার দেখা গেছে আসল অপরাধীকে বাঁচানোর জন্য একজন নির্দোষকে সামনে আনা হয়েছে।
এই ঘটনাটিও কি তেমন কিছু? ডাক্তার সাইমার লাপাত্তা হওয়া, মেয়েটির বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়া, পরিবারের 7 মাস না বোঝার দাবি, নানার অসঙ্গতিপূর্ণ বক্তব্য, এগুলো মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে ওঠে। সেই চিত্রটা হলো হুজুর আমানুল্লাহকে ফাঁসানো হয়েছে পরিকল্পিতভাবে, আর এই পরিকল্পনায় ডাক্তার সাইমা ছিলেন মূল কারিগর। কিন্তু পুরো বিষয়টিতে সবচেয়ে বেশি যে কথাটা মনে দাগ কাটে সেটা হলো এই ঘটনায় গোটা আলেম সমাজের উপর একটা আঘাত এসেছে। হুজুর মানেই যে দোষী, এমন একটি মানসিকতা আমাদের সমাজে ক্রমশ জোরালো হচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিতে একজন মাদ্রাসা শিক্ষককে সমাজচ্যুত করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে হয়তো। আর আসল অপরাধীকে, সে কি আজও ধরা পড়েনি, নাকি সে আসলে কেউ নয়? প্রকৃত অপরাধী যেই হোক, তার বিচার অবশ্যই হওয়া উচিত। কোনো নারী বা শিশু যেন অন্যায়ের শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে, কিন্তু একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে কোনো নির্দোষ মানুষ যেন ফাঁসানোর শিকার না হয়। আমাদের আইন ব্যবস্থা যদি শুধু দুর্বলদের উপরে প্রয়োগ হয় আর সবলরা যদি পার পেয়ে যায়, তাহলে সেই আইন ব্যবস্থার কোনো মূল্য থাকে না। শেষ কথা হলো, ডিএনএ টেস্টই একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে প্রকৃত সত্যটা বেরিয়ে আসতে পারে। মেয়েটির সৎ বাবার, নানার এবং হুজুরের ডিএনএ টেস্ট করা হোক। যে অভিযুক্ত হবে তাকে যথাযথ শাস্তি দেওয়া হোক, কিন্তু তার আগে একজন নির্দোষ মানুষকে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না। আর সেই সঙ্গে লাপাত্তা ডাক্তার সাইমাকেও খুঁজে বের করতে হবে, তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ তিনি যদি নির্দোষ হন তাহলে তিনি কেন পালালেন, আর যদি দোষী হন তাহলে তাকেও শাস্তি পেতে হবে। এই ঘটনা আমাদের সবাইকে একটা কথা ভাবিয়েছে, আমাদের সমাজে সত্যটা খুঁজে বের করার চেয়ে কাউকে দোষী সাব্যস্ত করাটাই কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? আপনারা কি মনে করেন, লাপাত্তা ডাক্তার সাইমাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আসতে পারে।